This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. उत्तर 24 परगना জেলার নেজার থানা এলাকার ঘোষপুর এই ঘোষপুরের বাসিন্দা শিক্ষক হরিদাস মণ্ডল তার সন্তান আছে তারা ব্যবসা করেন এই হরিদাস বাবু একদিন একটি গ্রামের মেয়েকে আদিবাসী মেয়েকে খুঁজে পেয়েছিলেন খুব ছোট্ট অবস্থায় তার বাবা মারা গেছে পরিবারের বলতে কেউ নেই সেই ছোট্ট মেয়েটিকে নিয়ে হরিদাস বাবু তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এবং শুধু তাই নয় সেই আদিবাসী মেয়েটি ধীরে ধীরে বড় হয়েছে এবং একটা সময় যখন তার বিয়ের সময় হয়েছে তখন সন্দেশখালিতে সেই মেয়েটির বিয়ে দিয়েছেন হরিদাস বাবু উত্তর 24 পরগনা জেলার নেজার বাস স্ট্যান্ড সেখান থেকে পায়ে হেঁটে কিছুটা এগিয়ে গেলে বিদ্যাধরী নদী নৌকোয় চেপে নদী পেরিয়ে কালীনগর সেখান থেকে টোটোয় প্রায় আধ ঘন্টার পথ গ্রামের নাম ঘোষপুর সরু কংক্রিটের রাস্তা দুধারে ধান ক্ষেত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সব ধরনের মানুষেরই বসবাস এখানে এই গ্রামেরই বাসিন্দা হরিদাস মণ্ডল স্কুলে শিক্ষকতা করতেন বয়সের ভারে বৃদ্ধ হয়েছেন স্কুলের কাজে একসময় গিয়েছিলেন সন্দেশখালীর একটি গ্রামে সেখানে তার নজরে আসে একটি ছোট্ট মেয়ে বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামের পথে পথে জিজ্ঞাসা করে জানতে পারেন সে আদিবাসী আত্মীয় পরিজন কেউ নেই তার এরপর তাকে সঙ্গে করে নিয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন তিনি 30 বছর আগে ওর বাবা মরে যাওয়ার পরে ও আমার বাড়িতে আসে ওকে কার বাবা মারা যাওয়ার পরে ওর সাগরিকা মুন্ডা সাগরিকা আচ্ছা তো সেই সময় আমার এখানে থাকে আমি প্রাইমারিতে ভর্তি করে দিয়ে জন্ম সার্টিফিকেটও দিই আর তারপরে তো আছে তারপরে ওই বড় হতে আর 18 বছর আগে ওর বিয়ে হয় 18 বছর ওর মেয়ের বয়স 18 তাহলে বিয়ে আর 1 বছর আগে দিয়েছি আদিবাসী সেই মহিলা সাগরিকা মুন্ডার সাথে বিয়ে হয় সন্দেশখালী থানা এলাকার ঢোলখালী অঞ্চলের বাসিন্দা মন্টু মুন্ডা তাদের 2 কন্যা সন্তানও হয় ধীরে ধীরে বড় হয়ে উঠল আদিবাসী সেই মেয়েটি নাম সাগরিকা মুন্ডা একদিন বিয়ে হয়ে গেল সাগরিকার স্বামী মন্টু মুন্ডা 2 কন্যা সন্তান তাদের ভালোই চলছিল তাদের সংসার একদিন হঠাৎই অসুস্থতার কারণে মৃত্যু হলো সাগরিকার স্বামী মন্টুর 2 কন্যা সন্তানকে নিয়ে পথে বসলেন সাগরিকা সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পথে পথে ভিক্ষা করতে শুরু করেন তিনি অসহায় অবস্থা তখন সাগরিকার এরপর হঠাৎই একদিন সন্দেশখালী গিয়েছিলেন হরিদাস বাবু সেখানে গিয়ে দেখেন তাদের সেই পরিবারের সেই আদিবাসী মেয়েটি যাকে তারা বিয়ে দিয়েছিলেন সেই সাগরিকা তার 2 মেয়েকে নিয়ে রাস্তায় ভিক্ষা করছে দেখতে পারেননি তিনি সেই চিত্র এরপর তিনি সাগরিকাকে সঙ্গে করে তার 2 মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে আসেন আবারও ঘোষপাড়ায় এইখানে তাদের আশ্রয় দেন তখন মেয়ে দুটি খুব ছোট্ট সে কত বছর বয়স বড় মেয়েটির বয়স হবে তখন 8 বছর আর ছোট মেয়েটি বোধহয় সম্ভবত 3 বছর
সেই সময় থেকে সাগরিকার আশ্রয়স্থল হয়ে ওঠে ঘোষপাড়ায় এই হরিদাস বাবুর বাড়িতে। এইখান থেকেই মেয়েদের আবার মানুষ করতে শুরু করেন সাগরিকা। ওর বাবা মা নেই, ওর স্বামীও মারা গেছে। স্বামীও মারা যাওয়ার পর আমি নিয়ে আসি, অনাথ হয়ে ভিক্ষে মেঘে খাচ্ছিল। ও ঢোলখালি, খুলনা ঢোলখালি। তারপর ওখানে যখন ভিক্ষে করে খাচ্ছে আর বাচ্চা কোলে আছে, নানা রকম রোগ অসুখের কাজে নানা রকম চর্মরোগ হয়েছে, সেখান থেকে আমি নিয়ে আসি। হরিদাস মণ্ডলের এক ছেলে এক মেয়ে। ছেলে আশিস ব্যবসা করে। আশিসের সন্তানদের সঙ্গেই বড় হয়ে উঠতে থাকে সাগরিকার দুই কন্যা সন্তান। স্থানীয় অক্ষয় স্কুলের ছাত্রী তারা। সাগরিকার বড় মেয়ের বয়স 18 বছর। সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও অকৃতকার্য হয়। এরপর থেকে বাড়ির কাজকর্মই করতে থাকে সে। ও আমাকে দাদা, এমনি মা, আমার বাবাকে বাবা বলতো, মাকে মা বলতো। ও আমার বোন, মানে আমার হচ্ছে এক বোন ছিল, নিজস্ব বোন। আর ও আমার বাড়িতে থাকলেও আমার বোন, ঠিক আছে। আস্তে আস্তে বড় হয়। বড় হলে মা বললো যখন বড় হয়েছে মেয়েকে তো বিয়ে দিতে হবে, তাহলে সমাজ কী বলবে, ওকে বিয়ে দেওয়া হয়। দিতে ওর দুটো মেয়ে হয় সেখানে। তারপর ওর স্বামী কোনো কারণবশত ওখানেই মানে ওর যে বাড়ি সেখানে মারা যায়। তো ওকে আবার নিয়ে আসলাম। তাই মাকে বললাম যে দেখো, আমার তো দুটো বাচ্চা আছে, তাই ও কি আছে, ও দুটো বাচ্চা খাবে। কেননা আমরা চেয়েছি যে সমাজ জন্য না বলে যে এরা হচ্ছে আমাদের বাড়ি থাকে বলে এরা হচ্ছে কাজ বাজ করার জন্য রেখে দিয়েছে, তা করায়নি। আমরা যেখানে খেতাম সেখানে, আমরা যেখানে শুতাম সেখানে, আমাদের বাড়ির মেয়ে যেমন ওরকম। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আমার দুই মেয়ে নিয়ে এখানে চলে আসি। তারপরে মেয়েকে নিয়ে এখানে চলে আসি। মেয়েরাও এখানে মানুষ হয়, পড়াশুনো করে। এবার আমি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি করলাম। তাতে সেইখান থেকেই আবার মেয়েরা পড়াশুনো করতে শিখতে লাগলো। আমার তো পড়াশুনো শিখিনি, মেয়েদেরকে আমি পড়াশুনো শিখাতে লাগলাম। সেখান থেকে মেয়েরা এখানেই বড়ো হয়, আমার কাছেই বড়ো হয়। বড়ো হতো তারপরে এখানেই থাকা হয়। আমরা দুই মেয়ে আর আমি এখানেই থাকতাম। বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরধার। সেখানেই আশিস বাবুদের রয়েছে একটি মাটির তৈরি খামার ঘর। বাড়িতে বেশ কিছু গরু ছাগল রয়েছে আশিস বাবুদের। দুপুর গড়ালেই প্রায় প্রতিদিনই বাড়ির গরু ছাগল নিয়ে খামার ঘরে যায় ছাত্রীটি। আবার সন্ধ্যা নামলেই ফিরে আসে বাড়িতে। আমাদের বাড়িতে ওই গরু আছে, ছাগল আছে। আমরা প্রতিদিনই এখানে তো যাওয়া আসা করি, এখানেই থাকা হয়। সেইখান থেকে এখানে আমাদের বাড়ির থেকে বেশি দূর নেই। ছাগল গরু চড়াতে যায়, প্রতিদিনই যায়। আমার ছোটো মেয়ে যায়, আমার বৌদিও যায়। গত 4 ডিসেম্বর সকালবেলায় ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়েছিল, চলে গিয়েছিল মামার কাছে, মামার দোকানে কালীনগরে। সেখান থেকে বিডিও অফিস, আসলে ভোটার লিস্টে নাম তুলতে হবে, সেই আশা নিয়ে সে পৌঁছে গিয়েছিল মামার সঙ্গে বিডিও অফিসে। কিন্তু সেদিন আর তার বিডিও অফিসে ভোটারের লিস্টের কাজ হয়নি, কারণ আবারও একটা সময় দেওয়া হয়েছে তাকে, সেটা হচ্ছে জানুয়ারি মাস। এই বিষয়টা জানানোর পর সেই ছাত্রী তার বোনের সঙ্গে চলে আসে ঘোষপাড়ায় নিজেদের বাড়িতে। এরপর সারা দুপুর সে বাড়িতেই ছিল। বিকেল বেলায় কালীনগরে এক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে চলে গিয়েছিলেন আশিস বাবু এবং তার স্ত্রী। গত 4 ডিসেম্বর, দিনটা ছিল বুধবার। সকাল 10টা নাগাদ বোনকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ছাত্রীটি। গিয়েছিল কালীনগরে মামার দোকানে। সেখান থেকে মামাকে সঙ্গে করে গিয়েছিল বিডিও অফিসে নতুন ভোটার লিস্টে নাম লিপিবদ্ধ করাতে।
কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় সেদিন আর ভোটার লিস্টে নাম লিপিবদ্ধ করানো হয়নি তার। ফলে দুপুরেই ফিরে এসেছিল বাড়িতে। ওই দিনই বিকেলে আবার কালীনগরে কীর্তনের আয়োজন হয়েছিল। আশিস বাবু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেখানে। ঘটনা হচ্ছে ওই দিন আমরা এতে যাই, ওই আমরা সকালে যেরকম ব্যবসার কাজে বেরিয়ে গেছি কালীনগরে। এবার ওই দিন ছিল কালীনগরে এক কীর্তন গান, মানে বড় কীর্তন গায়ক আসবেন। তো বাড়িতে আমার ওয়াইফ বললো যে দেখো হচ্ছে আমিও কিন্তু গান শুনতে যাবো। তাই আমি বলতে তুমি গান শুনতে আসবে তো বাড়ি খেতে হবে, একটা দিন আমাদের একটু ছাড় দাও, কোথাও তো যাই না। তাই ঠিক আছে, তাই এসোখানি। ও তো আমার ভাত নিয়ে তো দুপুরে গেল, ওখানে মাও চলে গেছে, আমি তাও জানি না যে মা গেছে, পরে তো জানলাম যে মা গেছে। এইবার আমাদের ওই দিন একটা বিয়ে ছিল, একটা হচ্ছে ওই বাংলাদেশ নিয়ে একটা ধিক্কার মিছিল ছিল একটা। আমি দোকানে ওই ছেলেও হচ্ছে, আবার ছেলেকে ফোন করলাম যে তুমি যাচ্ছ যাও। ওরা তার আগে আমরা তাই ওরা দুপুরে আবার যায় আমার কাছে, ভোটার লিস্টের না তো কাজ চলছে এখন। তো ওই বিডিও অফিসে যাই, বিডিও অফিসে গিয়ে ভোটার লিস্টের কাজ মিটোই। ওটা আর হয়নি, ওটা হচ্ছে বললো জানুয়ারিতে আসতে হবে, তারপর হবে। মেয়েটা হয়ে গেল, কমপ্লিট করে ওদের আবার পাঠিয়ে দিলাম। ওই বিকেল বেলায় কালীনগরে এক অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে চলে গিয়েছিলেন আশিস বাবু এবং তার স্ত্রী। কালীনগরে এক নামকরা কীর্তনিয়া এসেছেন, গ্রামের মানুষ হাজির হয়েছেন সেখানে। আশিস বাবুর স্ত্রী সারাদিন বাড়িতেই থাকেন, সংসারের দায়িত্ব তাঁর কাঁধে। স্বামীর কাছে আবদার তিনিও যাবেন সেখানে। স্বামী স্ত্রী দুজনেই হাজির হয়েছেন কীর্তন শুনতে। আশিস বাবুর মা তিনিও যে কখন বাড়ি থেকে বেরিয়ে কীর্তনের আসরে হাজির হয়েছেন তা জানেন না পরিবারের কেউই। বাড়িতে শুধুমাত্র সাগরিকা এবং তার দুই কন্যা সন্তান। মা মেয়ে মিলে বিকেল বেলায় ছাগল নিয়ে গিয়েছিল বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পুকুর ঘাটের কাছে এক গোয়ালে। মেয়েকে গোয়াল ঘরে রেখে বাড়ি ফিরেছিল সাগরিকা। প্রায় ঘন্টাখানেক পর গোয়াল ঘরে গিয়ে দেখেন মেয়ে সেখানে নেই, কেবলমাত্র তার জুতো জোড়া এদিক ওদিক পড়ে রয়েছে, তাও আবার গোয়াল ঘরের বাইরে। মেয়ের নাম ধরে বারবার চিৎকার করে ডেকেছেন সাগরিকা, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। আমাদের ফোন করছে, আমরা তো তখন কীর্তনের আসরে ঢুকে দিয়েছি। আমিও তখন ওই মিটিং শেষ করে আমিও আসরে ঢুকেছি, আমিও গান শুনতে গেছি। আমার তখন হচ্ছে ওই ওরা আমার হচ্ছে ভাইপো আর ওই করে ওই মানে আমার মেয়ে করে দুজনে গেল ওই খুঁজতে ওখানে। যখন ওখানে পাইনি, এসে আমাকে তখন ফোন করে যে বাবা, ওর মাকে প্রথমে করে। ওর মা যখন অতবার ফোন ধরছে না, তখন ওর মা আমাকে ফোন করছে। আমি দেখি ফোন তো অটোমেটিক আসতেছে, আর গানের আসরে আমারও ডিস্টার্ব হচ্ছে ফোনে কথা বলতে। দেখলাম যে পাশের থেকে ফোন করতে, যখন ফোনটা ধরি, কী হয়েছে বলছে তুই আমার মেয়েকে মনু বলে ডাকি। তো মনু ফোন করছে, তুই ফোনটা ধরো তো, কী বলছে দেখো। আমি বাইরে বেরিয়ে এলাম, কী হয়েছে মা? আমি মেয়ের যখন ফোন বলেছে আমি গুরুত্ব দিয়েছি তখন, কী হয়েছে মা? তা বলছে বাবা সাগরিকা এই শর্মাকে পাওয়া যাচ্ছে না। ও যেই বলেছে আমি কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসি গানের সাথে। রাস্তার থেকে মোটরসাইকেল রাস্তায় ছিল, ওখান থেকে মোটরসাইকেল নিয়ে ওখানে দাঁড়িয়ে আমি আমার ওয়াইফকে ফোন করি, তুমি এক্ষুনি বেরিয়ে এসো, শর্মাকে পাওয়া যাচ্ছে না। ওইখানে আমরা তখন যখন এসি, লোক তখন আমাদের পিছনে সব দৌড়েছে। গিয়ে তখন সঙ্গে সঙ্গে গিয়ে আমরা ওই পুকুরের আশেপাশে মানে ছেলের বন্ধু বান্ধব যা ছিল সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। যে যত জুতো বলেছে যে দাদা জুতোটা ওইখানে পড়েছিল, সন্দেহ করি হতে পারে ওর হচ্ছে সাঁতার জানে না, পড়ে টড়ে গেছে। আমরা খুঁজি আপ্রাণ চেষ্টা, ওই রাত তখন সন্ধ্যা হয়ে গেছে। মোবাইলের লাইট নিয়ে যতটা পারি দেখেছি, তখন বিপদের সময় তখন মোবাইল কোথায় টয়লেট কোথায় তখন ওই সব আসে না। খুঁজেছি অনেক সময়, খুঁজে টুজে পুকুর তল্লাশি করেছি, কিন্তু আমরা হয়তো তত ভালোভাবে করতে পারিনি, এরকম হতেও পারে। স্কুল থেকে এসে খেতে বসলাম, খেতে বসার পর তারপর হচ্ছে কি ও ছাগল নিয়ে চলে গেছিলো। তারপর ঘরে ছিলাম, তারপর আমার মারা ছাগল টাগল মানে বেঁধে দিয়ে এসে এই মানে এই গরু একটা ছিল, এটা ওই মশায় ছাগল টাগল আছে, ছাগলটা মশাই টাঙিয়ে দিয়ে গরু তুলে দিয়ে ঝাঁট দিয়ে চলে গেছে। তারপর খানিকক্ষণ পরে মা এসে বলছে দিদি হারিয়ে গেছে। তা সেই খোঁজ করতে চলে গেল। একাই গিয়েছিল দিদি? না, মার সাথে গিয়েছিল, এইখানে দেখা হয়েছিল।
মা চলে আসে? হ্যাঁ, আচ্ছা। তারপর খানিকক্ষণ এই যে ছাগল টাগল এ করে তারপর চলে গেল মা। তারপরে ছাগল আধা ছাগল খুলে তার মা এসে আমাদেরকে খবর দিচ্ছে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় মেয়ে আর আমি গেছিলাম ছাগল মারতে। আমার ছড়দা, আমাদের গোয়াল ছেড়ে একটু ছড়দাদের বাড়ি, ছড়দা আমাদের ছড়দা আছে, ওই ছড়দা বাড়ির সামনেই মানে সেখানে বাঁধা হয়, সেইখান থেকে বাঁধতে গেছে। আর দুজন মহিলা, একজন পুরুষ আর একজন মহিলা ধান বাঁধছে, ওরা ধান তুলছে। আর আমরা পুকুর ধার থেকে ছাগল বেঁধে দিয়েছি। তার মেয়ে করলাম, মা তুমি এখানে থাকো, আমি ও বাড়ির থেকে গরু গুছিয়ে দিয়ে চলে আসবো। মানে ও বাড়ির থেকে এখানে এসেছি, এখানে একটা গরু আছে আর এখানে একটা ছাগলের মশারি ঢুকে বলে ছাগলের মশারি তুলে আর ঝাঁটপাট দিয়ে গেছি। গিয়ে বলা যে সময় তো আগে তো ওদিকে যায় না, সোজা যায় না, আগে মাত্র এখান থেকে গেলে মাত্র আগে গোয়ালে ঢুকি। ও গোয়ালে ঢুকেছি, ঢুকে দেখি জুতো পড়ে আছে। তখন ওই মেয়েটা কোনো জুতো রেখে দিই কোথায় গেল। তখন সেই মেয়েটাকে ডাকতে ডাকতে গেলাম, মানি মানি করে, বেশি ও মানি বলে ডাকে, মানি বলে ডাক্তারতে গেছি, দেখি খুঁজে পাইনি। গত 4 ডিসেম্বর বুধবার বিকেল বেলায় ছাত্রীটি ছাগল নিয়ে এসে এইখানে খুঁটির সঙ্গে বেঁধেছিল। বেশ কিছু সময় সে এখানে ছিল। এরপর তার মা আসে তার মেয়েকে ডাকতে, এসে দেখে ছাগল বাঁধা আছে ঠিকই, কিন্তু তার মেয়ে নেই। মেয়ের নাম ধরে বারবার চিৎকার করে ডেকেছেন তার মা, কিন্তু কোথাও তার কোনো সাড়া পাওয়া যায়নি। গ্রামের বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছেন, কিন্তু কোথাও তার কোনো খোঁজ নেই। কোথায় গেল সে? কেন থেকে পাওয়া যাচ্ছে না? প্রত্যেক দিনই তো সে আসতো বিকালবেলা এখানে ছাগল নিয়ে। ক্রমশই দিনের আলো ফুরিয়ে আসছে, ঘনিয়ে আসছে অন্ধকার। মোবাইল ফোনের আলো জেলে গ্রামের লোক তখন খুঁজে বেড়াচ্ছে সেই ছাত্রীটিকে। কোথাও তার কোনো সন্ধান নেই। ইতিমধ্যেই নদী পেরিয়ে আশিস বাবু ছুটে গিয়েছেন নেজার থানায়, নিখোঁজের অভিযোগ করেছেন। বিভিন্নভাবে কাকুতি বিরতি করেছেন পুলিশকে আশিস বাবু। এরপর রাতে বাড়ি ফিরে এসেছেন, কিন্তু গ্রামের মানুষের প্রশ্ন একটাই, এই সময়ের মধ্যে কোথায় যেতে পারে ছাত্রীটি? তবে কি কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে সে? প্রেমিকের সঙ্গে পালিয়েছে গ্রাম ছেড়ে? একাধিক প্রশ্ন তখন উকি ঝুঁকি দিচ্ছে গ্রামের মানুষের মনে। ভাবতে ভাবতে কেটে গেল 3-3টে দিন, কোথাও কোনো খোঁজ মেলেনি তার। পরিবারের মানুষের মনে তখন একটাই প্রশ্ন, কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল? এরপর গত 7ই ডিসেম্বর শনিবার সাত সকালেই গ্রামের মানুষের নজরে আসে পুকুরে ভাসছে কালো একটা মাথা। খবর ছড়িয়ে পড়ে কালীনগরের ঘোষপুর গ্রামে। খবর পৌঁছয় নেজার থানায়, ছুটে আসে পুলিশ। এরপর গ্রামের মানুষ পুকুরে নেমে ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার করে। তার হাত ছিল দড়ি দিয়ে বাঁধা, গলায় মোটা দড়ির ফাঁস, কোমরের দড়ি জড়িয়ে ইটের সঙ্গে বেঁধে ডুবিয়ে দেওয়া হয়েছিল মৃতদেহটি। শেষ মুহূর্তে গত 7ই ডিসেম্বর সকালবেলায় আশিস বাবু স্ত্রী যখন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, হঠাৎই তিনি খবর পান এখানে একটি মৃতদেহ ভাসছে। খবর যায় পুলিশে। এরপর সেই মৃতদেহ তুলতেই দেখা যায় যে এটা তাদেরই পরিবারের সদস্য। শুধু তাই নয়, তার হাত বাঁধা পিছমোড়া করে, পা বাঁধা, কোমরের সঙ্গে দড়ি বেঁধে ইটের সাথে বেঁধে তার বডিটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। নৃশংসভাবে খুন। যার হচ্ছে, হ্যাঁ, ওর যদি অগাধ সম্পত্তি থাকে কি কোনো ভালোবাসারই থাকে, আমরা জীবনে কিন্তু আমাদের আর আমাদের বাড়ির মেয়ের
এরকম আপনি এটা এত অঞ্চলে আপনি একটা কোথাও গিয়ে খুঁজে পাবেন না এদের নামে কোনো কলঙ্ক। এইসব কোনো ছেলের সঙ্গে কথাও বলে না, আমি কোনোদিন দেখিনি। আমার গ্রামে হচ্ছে আমার এত আছে, আর দ্বিতীয়ত এখানকার এলাকার লোক আমাদের খুব সম্মান করে। আমরা কোনোদিন, আর তারা সাহস করে আমার আশা যে এরকমই করবে না, কিন্তু এটা আমরা কোনোদিন আশা করিনি যে ওর সঙ্গে এই ঘটনা ঘটবে। আমরা যখন পেয়েছি লাশটা তখন আমরা মাথা তখন ভিমড়ি খেয়ে গেছি, ওকে যেভাবে জলে ফেলানো হয়েছে। আমরা যে অবস্থায় পেয়েছি, গলায় এরকম ছাগল বাঁধা হয়েছে এরকম একটা দড়ি, আপনারা দেখেছেন, একটা দিয়ে সেই দড়ি দিয়ে আবার হাতে বাঁধানো হয়। এই জলে আমরা ওইভাবে যখন তোলে সেই অবস্থায় দেখি, ওই তখনই আমি মাথা আমার ঘুরে যাওয়ার মতো বা সর্বনাশ, সে একটু সাঁতার জানতো না, আর কে করলি যে তার বাবা নেই, তোদের কী ক্ষতি করেছে। শত্রু আমাদের থাকতে পারে, আমরা ব্যবসা করি, আমাদের না থাকতে পারে, কিন্তু ওর কোন শত্রু থাকতে পারে। আমার বৌদিরা শনিবারে ভোরবেলা প্রতিদিন আমার হাঁটতে যায়, আমি সেদিন যাইনি। আমার বৌদিরা হাঁটতে গেছিল, পাশের এক ছেলে সেও হাঁটতে এসে, সে বলে কি বৌদি ওটা কী গো পুকুরে? তখন দেখে আমার বৌদিরা ওই আমার ভাইপোকে সংবাদ দেয়। আমার ভাইপো যায়, গিয়ে দেখে লাশ ওই পুকুরে ভেসে আছে। মানে আমাদের পুকুরে এখান থেকে নিয়ে গিয়ে আমাদের পুকুরে ফেলেছে, যাতে আমাদের দোষারোপ করার জন্য। আমি চাই যারা দোষ করেনি তাদের তুলে নিয়ে যাচ্ছে, দোষীরা মানে মাঠে ঘাটে ঘুরছে। আমি চাই আমার মেয়ের যারা হত্যাকারী, যারা মেয়েকে মানে নৃশংসভাবে মেরেছে, তাদের মানে শাস্তি চাই। আমি ওই ভ্যান চালাই তো, তাই আমাকে ওই পুলিশ সব আমাকে জানে, আমি বই, তাই আমাকে ডেকে এনেছে। প্লাস এই খেগার থেকে আর দুটো আদিবাসী ছেলেকে নিয়ে এসেছিল, আমি পুকুরে নেমে তুলেছি। কি অবস্থা ছিল? ব্লাড ছিল? হ্যাঁ, শরীরে ব্লাড ছিল, রক্ত ছিল, কোথাও রক্তের দাগ ছিল? রক্ত 3 দিন করে ভেসেছে, সেটা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। গিয়ে ওই হাত ধরে টেনে নিয়ে চলে আসলো, ওই হাত তো বাঁধা আছে, ওই বাঁধা অবস্থায় নিয়ে চলে আসলো ধারে, এবার ধারে লোকজন ধরে চলেছিল। কেন খুন হতে হলো এই ছোট্ট মেয়েটিকে? কি অপরাধ ছিল তার? তবে কি কারো কুনজরে ছিল সে? যদিও এখনো পর্যন্ত তেমন কোনো খোঁজ পাওয়া যায়নি, এখনো তদন্ত চলছে, আসল অপরাধীর হদিশ এখনো পর্যন্ত নেই। ফলে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, একজন আদিবাসী মেয়ে, সব মানুষ হতে চেয়েছিল, অন্যের পরিবারে থেকে সে বড় হয়েছে, শেষ মুহূর্তে এইভাবে তার মৃত্যু, নৃশংসভাবে খুন। ফলে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, কার কুনজরে ছিল সে? তবে কি কোনো কারণে সেই যুবককে কিংবা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদেরকে কোনোভাবে পছন্দ করতো ওই ছাত্রী? হতেও পারে। ফলে সেই জায়গায় তদন্ত চললেও এখনো পর্যন্ত কিন্তু খুনি অধরা। ফলে এখন প্রশ্ন উঠছে, এই গ্রামের মধ্যে কোনো বহিরাগত যুবক কি প্রবেশ করেছিল, নাকি যে এই ঘটনা ঘটিয়েছে সে প্রকাশ্যে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? ফলে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। হয়তো বা কোনো কারণে তাকে সেই দুষ্কৃতী টার্গেট করেছিল, আর সেই কারণেই হয়তো এইভাবে খুন হতে হয়েছে এই ছাত্রীটিকে। এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতী। একের পর এক ঘটনা ইতিমধ্যে আমরা দেখেছি কুলতলির ঘটনায় দোষীর ফাঁসির সাজা হয়েছে। এক্ষেত্রে দোষী যদি গ্রেপ্তার হয়ে থাকে, পুলিশ যদি তাকে ধরতে পারে, আমরা চাই তার ফাঁসি হোক।